ইন্টারেস্টিং বিষয় লাগে যে যখন ঠাকুরের কমপ্লেক্স আমার পরবর্তীকালে কোনো ক্লাসে হয়তো আমরা কমপ্লেক্স নিয়ে আলোচনা করব। এই যে প্রবৃত্তি এইসব নিয়ে এত গভীরে আমরা আলোচনা করি বা বলে থাকি, এই প্রবৃত্তির সায়েন্সটা কি, বা এগুলো জিনিসটা কীরকম হয়, এগুলো কি দেখা যায়, কেমন হবে, যে প্রবৃত্তির ব্যাপারটা কি, এগুলো নিয়ে আমরা যাব। তখন আমরা দেখতে পারবো প্রবৃত্তিগুলো যেন এক একটা আইসোলেটেড স্ফিয়ারের মতো, সার্কুলার স্ফিয়ার, আলাদা আলাদা স্ফিয়ার, কাম, ক্রোধ, লোভ, মদ, আলাদা 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 স্ফিয়ার, সাইকোলজিক্যাল স্ফিয়ার। সেগুলোকে আমরা যদি আরও কেউ ফিজিক্সে বা আরও কোনো লজিক্যাল টার্মে জানতে চাই, আমরা আরও ভালো করে ব্যাখ্যা করতে পারি। এক একটা স্ফিয়ার রিপ্রেজেন্ট করে এক একটা নিউরাল পাথওয়েকে, বা এক একটা সেট অফ নিউরাল পাথওয়েকে। তো এই স্ফিয়ার আলাদা আলাদা ধরা হয়েছে। একটা স্ফিয়ারের থেকে ইন্ডিপেন্ডেন্ট, একটাকে ইন্টারসেক্ট করেনি, ইন্ডিপেন্ডেন্ট। ওই জন্য একে ফুলফিল করে না। আমাদের কাম আমাদের ক্রোধকে ফুলফিল করে না, ক্রোধ মাৎসর্যকে ফুলফিল করে না। তেমন আমাদের লাইফের প্রত্যেকটা একটা অ্যাসপেক্ট আরেকটা অ্যাসপেক্টকে সাধারণত ফুলফিল করে না, যেখানে করে না সেখানেই দ্বন্দ্ব। তাই জন্যই আমরা ওই যে রবীন্দ্রনাথের ভাষায় ওই গানটা গাইতে হয়, বা আমি যাহা চাই ভুল করে চাই না, আমি যাহা পাই ভুল করে পাই, যাহা চাই তাহা পাই না। এইরকম হয়ে যায় আমাদের কন্ডিশন, একটা সার্থকতার অভাব আমরা বোধ করতে থাকি। তাই যাই হোক, আজকে আমাদের ক্লাস শুরু হচ্ছে। আমরা অনেকে দেখতে পাচ্ছি, আমরা ইউজুয়ালি প্রত্যেক দিন ক্লাসের আগে আমরা একটা ইন্ট্রোডাকশান দিয়ে আগের দিন থেকে স্টার্ট করেছি। ইন্ট্রোডাকশান নিয়ে আমরা আজকে কয়েকজনকে দেখতে পাচ্ছি। আগের দিন অঙ্কিতা, মা, পরাগ সবাই নিজের নিজের ইন্ট্রোডাকশান দিয়েছেন। আজকে যারা যারা কমফোর্টেবল নিজের ইন্ট্রোডাকশান দিতে, তাদের আমি অনুরোধ করব। আর সুমন পাল, জয়গুরু দাদা, আপনি যদি আপনার ছোট একটা ইন্ট্রোডাকশান দেন। আপনার নাম তো দেখতেই পাচ্ছি, কোথা থেকে এসছেন, কি করেন ইত্যাদি। আনমিউট করে নেন নিজেকে, মিউট আছে। হ্যালো, জয়গুরু। হ্যাঁ জয়গুরু বিপ্রজিৎ দা। দাদা কেমন আছেন? খুব ভালো আছি, তুমি ভালো তো? হ্যাঁ দাদা ভালো আছি। শরীর ভালো আছে আপনার? বিন্দাস আছে। আপনার সব বাড়ির সবাই কেমন? ভালো আছে দাদা, ভালো আছে। কিরণ দা, জয়গুরু, সবাইকে জয় জয়গুরু। গুরু জয় গুরু। ঠিক আছে, কেমন আছেন? আপনাকে দিয়ে স্টার্ট হোক। বিপ্রজিৎ দা, আপনি বলেন যে আপনি ইন্ট্রোডাকশান দেন আপনার একটু। আমরা ক্লাসের শুরুতে একটু ইন্ট্রোডাকশান দিয়ে তারপর আমরা মেন টপিকে ঢুকবো। আমার নাম বিপ্রজিৎ কুমার কুণ্ডু। আমার বাড়ি কুষ্টিয়া জেলার ভেড়ামারা উপজেলাতে। আমি ডিপ্লোমা কমপ্লিট করছি। এখন সামনে আমার ভাইবা ডিপ্লোমার, তারপরে বিএসসি। আর পড়াশোনা করছি ঠাকুর বাড়ির কাছেই পাবনা প্লাটিন ইনস্টিটিউটে। হ্যাঁ, ঠাকুর বাড়িতে প্রায় যাতায়াত হতো এবং আগামীকালকে আমি ঠাকুর বাড়িতে যাবো। বাহ, আমার একটা চিন্তা আছে। আমার যে ভাই আছে যে একটু, এই জন্য 31 থেকে ভাইবা আমার। বাহ, খুব ভালো। এই কখনো আর কি। কখনো ভারতে আসলে বলবেন, দেখা হবে ফিজিক্যালি। ভারতে দাদা আমি ভারতে দাদা আমি গিয়েছি 2বার। আমি দেওঘরেও গিয়েছি ঠাকুর বাহ বাহ বাড়িতে। বাহ বাহ। ঠাকুর সে কিবা করছে আমি একবারে একটা যুগ পুরুষোত্তম আর একটা হলো লীলা পুরুষোত্তম, দুই ভূমিতে একই সাথে গিয়েছি। হ্যাঁ, খুব ভালো। ভগবান শ্রীকৃষ্ণ এবং ঠাকুর নকুলচন্দ্রের দুইটাতে এক এক ট্রিপেতে দুইটা সেরে আসছি বাহ, ভেরি গুড, পুরো ভেরি গুড, পরিবারে। ভেরি গুড। এই আর কি। খুব ভালো, সবই তার ইচ্ছা। খুব ভালো। হ্যাঁ, আর আপনার কথাগুলো শুনে দাদা অনেক ভালো লাগে। হ্যাঁ, ঠাকুরের ঠাকুরের দয়া, ঠাকুরের যে জায়গাগুলো ভালো লাগে ওগুলো ঠাকুরেরই কথা। হ্যাঁ, আমরা খালি হম, পৌঁছে দিই। এটাই এটাই এটাই। ঠিক আছে। সুমন পাল দাদা, আপনি আনমিউট করতে পারছেন নিজেকে? এটা মিউট আছে আপনার। আপনি এবার একটু ইন্ট্রোডাকশন দেন যদি পারেন। আর
আর যারা কথা বলবেন আনমিউট করে কথা বলতে হয়। উনি মনে হয় কিছু পারছেন না, টেকনিক্যাল প্রবলেম হচ্ছে বা সুইচটা খুঁজে পাচ্ছেন না হয়তো। সুমন পালদা, ঠিক আছে। আমি সুকান্ত কুমার শর্মা দাদাকে বলছি, আপনি যদি একটু ইন্ট্রোডাকশন দেন নিজে। জয়গুরু সবাইকে। আমি এই গ্রুপের মেসেজগুলো রেগুলার দেখি, তো ঠাকুরের প্রচার হয় গ্রুপটাতে, ভালো লাগে। হঠাৎ করে আজকে দেখছি যে এখানে একটা ক্লাসের আয়োজন করা ঠাকুরের বিষয়ে। তো আমাদের জীবনের মূলধন এই সিরিজের উপর আজকের ক্লাস। তো মূলত ক্লাসটা কি আজকেই প্রথম নাকি ইতিপূর্বে হয়েছে, এই বিষয়টি একটু আমি জানতে চাচ্ছিলাম। হচ্ছে আজকে যিনি পরিচালনায় আছেন, বিষয়টা আমাদের এক একটা বিষয় নিয়ে কয়েকদিন ধরে ক্লাস হয়। এই টপিকের আপনার মূলধন, জীবনের মূলধন যে টপিকটা, এই টপিকটা নিয়ে আজকে প্রথম ক্লাস। আচ্ছা। তা একটা ইন্টারঅ্যাক্টিভ ক্লাস হবে একটা। ঠিক আছে। তো মোটামুটি আজকে আপনারা কত সময় কন্টিনিউ করবেন? আমরা 11টা অবধি হয় সাধারণত। আচ্ছা, আমার পরিচয়টা দিই। আমি হচ্ছে সুকান্ত কুমার শর্মা। আমার বাড়ি কুষ্টিয়াতে, কুষ্টিয়া হরিশঙ্করপুরে, লীলাভূমি মন্দিরের থেকে 2 কিলোমিটার দূরে। ঠাকুরের আশীর্বাদে অনেক আগেই ছোটকালে দীক্ষা গ্রহণ করছি। হিমায়তপুর প্রচুর যাওয়া আসা করা হয়। ঠাকুরের আশীর্বাদে দেবঘর থেকে ঘুরে আসছি। বাহ। তো মোটামুটি গ্রুপে কয়েকজনকে চিনি, বাকি তেমন কাউকে চিনি না। তবে ঠাকুরের উৎসব, ঠাকুরের কাজ সবকিছুই ভালো লাগে, এজন্য মূলত গ্রুপে একটু যুক্ত থাকা। বাকি সময় আপনাদের কথা শুনবো। এবং আমি কর্ম হিসাবে একজন প্রফেশনাল গ্রাফিক ডিজাইনার, জব করছি শহর সমাজসেবা কার্যালয় কুষ্টিয়াতে, এবং জাতীয় ট্রেনার গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার। সেই সাথে একসময় আপনার লীলাভূমি কুষ্টিয়া মন্দিরের প্রচার সম্পাদকের দায়িত্বে ছিলাম। এখন আপাতত সাধারণ সদস্য হিসেবে আছি। ইচ্ছা আছে পরবর্তী ঠাকুরের আরো কাজ করা। আশীর্বাদ করবেন যাতে ঠাকুরের নির্দেশিত পথে চলতে পারি। জয় গুরু সবাইকে। জয় গুরু। খুব ভালো লাগলো দাদা। শোভনলাল কুইলা, আপনি যদি একটু আপনার পরিচয় দেন। শোভনলাল দা, উনিও কি আনমিউট করতে পারছেন না নাকি? আচ্ছা। রতন দা, রতন রায়, রতন রায় দা, নমস্কার। আগে আপনার পরিচয়। নমস্কার। 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 অহম রতন কুমার বর্মণ, মম গৃহম পঞ্চগড় জেলামি। আবার মিউট হয়ে গেল। ঠিক আছে। উনি সংস্কৃতে নিজের ইন্ট্রোডাকশন দিচ্ছিলেন। ও সংস্কৃতে, আচ্ছা শুনতে পেলাম না তো কিছু, তারপরে মিউট হয়ে গেল। রতনদা, আপনার আপনি কি বলছিলেন? নাম তারপর মম গৃহম বলে বলছিলেন। ও, সংস্কৃত বুঝি না ভালো। আমি আমার পরিচয় দিলাম এবং আমার সংস্কৃতির নাম সব দিলাম। আপনার আওয়াজটা শুনতে পাচ্ছি না, এটা কি আমারই নেটওয়ার্কের সমস্যা হচ্ছে না সবারই হচ্ছে? বুঝতে পারছি না, এখন আমার কথাগুলো শোনা যাচ্ছে? হ্যাঁ, শুনতে পাচ্ছি, শুনতে পাচ্ছি। নমস্কার, আমার নাম হচ্ছে শ্রী রতন কুমার বর্মন। আমার হোম ডিস্ট্রিক্ট হচ্ছে পঞ্চগড় জেলা। আমি এখান থেকেই আপনাদের ক্লাস করছি। আচ্ছা আচ্ছা।
বাংলাতেই তো বললো রে কুট্টি। এখন বাংলা কিন্তু প্রথমে সংস্কৃততে বলেছিল। ও যত হচ্ছে আমার ছোট ভাই আর কি। আচ্ছা আচ্ছা আচ্ছা। সংস্কৃততেও বলতে পারেন, আমি বলতে পারি না কিন্তু একটু একটু বুঝতে পারি। খুব ভালো লাগলো, খুব ভালো, খুব ভালো। এই এখানে আমাদের বোন আছে, হ্যাঁ, কুট্টিমা, এই যে সুদীপা ভট্টাচার্য, ও কিন্তু সংস্কৃততে পড়াশোনা করেছে এবং এখন জাপানিজ পড়ায়, টিচার। খুব ভালো। তা আমরা এবার আস্তে আস্তে ক্লাসের বিষয়টা শুরু করি, তারপর আবার আমাদের আরও যারা যারা সদস্য আছেন সবার সাথে, হ্যাঁ, পরিচয় হবে। ঠিক আছে, আমরা শুরু করছি আজকের ক্লাস। ঠাকুর তো সংস্কৃতকে জাতীয় ন্যাশনাল ল্যাঙ্গুয়েজ হিসাবেও বলেছিলেন করতে, এবং আম্বেদকরও সেটাতে রায় দিয়েছিলেন, কিন্তু তারপরে হলো না, অনেক রকম জটিলতা এসে গেছিল। যাই হোক, আজকে আমাদের বিষয়ে আসি। বন্দে লোকতিলকং সাত্বতবার্তা বিভূষণং অমর কৃত্युत्सारणं প্রবুদ্ধং লোকজীবনং প্রণয় প্রমত্ত জাগদীপনং বন্দে জীবনজীবনং সৎপুরুষম आयाहि वरदे देवी धृतिकृति विभावरे अच्छेद्य श्रेयोनिष्ठे च इष्टार्थं परिवेदनी तत्त्वज्ञानविवेकिनी त्वं दीप्तकृतिमण्डिते धीविनायिनी भावार्थो विभूतिविभवान्विते धर्मविधायित्री देवी कृतियोग्यनियोजिके सत्याचारुसुपालिके बोधिकारिणी ते नमः। হে বরদাত্রী দেবী, তুমি এসো, তুমি ধৃতি ও কৃতি দ্বারা উদ্ভাসিত, তুমি অখণ্ড মঙ্গলে সুপ্রতিষ্ঠিত এবং তুমিই আমাদের ইষ্টার্থ জ্ঞাপনকারিণী। তুমি তত্ত্বজ্ঞান ও বিবেকের অধিকারিণী, তুমি উজ্জ্বল কর্ম দ্বারা মণ্ডিত, তুমি আমাদের ধী বা বুদ্ধির পরিচালিকা, তুমি ভাবার্থ স্বরূপা এবং তুমি অসীম ঐশ্বর্য ও বিভূতি সম্পন্না। হে ধর্মবিধায়িত্রী দেবী, তুমি আমাদের কর্মরূপ যজ্ঞে নিয়োজিত করো, তুমি সদাচার পালনকারী এবং বোধ জাগরণকারী। তোমাকে নমস্কার। বন্দে পুরুষোত্তম। আজকে আমাদের বিষয় হচ্ছে জীবনের মূলধন। মূলধন মানে কি? আমরা যদি ভাবি মূলধন, যদি কোনো আমরা ব্যবসা স্টার্ট করি, হ্যাঁ, বা কোনো বিশেষ করে ব্যবসায় আমাদের একটা ক্যাপিটাল থাকে বা একটা প্রিন্সিপাল মানি থাকে, যেটাকে আমরা রোল করে বা কোনো কাজে লাগিয়ে আমরা ওটাকে বৃদ্ধি ঘটাই ওটার। তা আমরাও আমাদের জীবনে যখন আমরা জন্মগ্রহণ করি, আমাদের বা কোথাও আমি কোনো কাজে লাগাই, সে কি কাজে লাগাই, হ্যাঁ, সে জীবনের মূলধনটা কি? একটা আমরা প্রতিদিন কোনো আলোচনা করলে একটা স্টোরির মধ্যে দিয়ে সেটাকে দেওয়ার চেষ্টা করি। তো আজকেও ভাবি তাহলে এখন একটা মাথায় আসছে, একটা স্টোরি দিয়ে যদি আমরা এটাতে যাই। এক বাবা তার ছেলেকে 3 লাখ টাকা দিয়েছিল তার ব্যবসা শুরু করার জন্য। আমরা যদি মূলধনের কথা বলি বা ক্যাপিটালের কথা বলি বা ফার্স্টে কোনো এক্সাম্পল এটা নিয়ে আসি, আমাদের ফার্স্টে কি মাথায় আসে? টাকা, তাই না? টাকা দিয়ে, টাকাই তো মূলধন। ধন বলছি, ধন মানেই তো টাকা। যখন আমরা একটা ব্যবসা স্টার্ট করছে, একটা ছেলেটা, ওর বাবা ওকে 3 লাখ টাকা দিয়েছিল। তো সে 3 লাখ টাকাটা নিয়ে সে বিজনেস করতে যায়, কিন্তু ওর বাবার যে দক্ষতাটা ছিল সেই ব্যবসায়, তার ছেলের সে দক্ষতাটা ছিল না। সে গেল ব্যবসায় কাজে লাগালো, কোথাও সমস্যা হয়ে সে ব্যবসাটা ফেল করলো, তার পুরো ওই টাকাটা কিন্তু লসে। আচ্ছা, কেউ অর্কদা অ্যাড করতে বলছে লোককে, কুট্টিমা একটু দেখ। হ্যাঁ, তো
সে এরকমভাবে যখন ব্যবসা ফেল করলো, তাহলে দেখা গেল যে ওর মূলধন তো ছিল, তার মূলধন দিয়ে তো মানে তাহলে শুধু আমরা একটা ব্যবসা চালু করার জন্য যেটা যেটা নেসেসারি, ব্যবসা চালু করার জন্য যেটা যেটা দরকার, যে মূলধনটা দরকার, তাহলে কি ওর মূলধনে কোনো সমস্যা হয়েছিল? নাকি মূলধন কি আদৌ ছিল? ওর ব্যবসা শুরু করার মূলধনটা কি? ওর বাবার কাছে কি ছিল যেটা ওর কাছে ছিল না, যাতে ওর বিজনেসটা ফেল করলো? এই দিক দিয়ে দেখতে গেলে ওর বাবার যে টোটাল জিনিসটা ছিল, সেটা শুধুমাত্র তার প্রিন্সিপালটা শুধুমাত্র ওই মানি না, ওই মনিটারি ভ্যালুটা না, তার সঙ্গে অনেক কিছু আরও কিছু। সে টাকাটাকে কোথায় লাগাবে, কোন ব্যক্তিত্ব দিয়ে সেটাকে চালাবে, কোথায় কতটা চাতুর্যের ব্যবহার করবে, কোনখানে কতটা অ্যাক্সেস করবে, কাকে হ্যাঁ বলবে, কাকে না বলবে, এই পুরো বিষয়টা, এক কথায় বলতে গেলে সেই যে চরিত্রটা, এই চরিত্রটা হচ্ছে ওর মূলধন। শুধুমাত্র টাকাটাকে আমরা যদি মূলধন ভাবি, টাকাটা কিন্তু মূলধন না। ওর বাবার কাছেও টাকা ছিল, ওর ছেলের কাছেও টাকা আছে, বা টাকা নিয়ে আমরা স্টার্ট করেছিলাম, কিন্তু যে ডিফারেন্স ছিল, সেই ডিফারেন্সটা হচ্ছে চরিত্রের। আমরা দেখতে পারি দুনিয়ার অনেক বড় বড়, আর এটা শুধু বিজনেসের ক্ষেত্রে না, যে কোনো কাজের ক্ষেত্রে, এটা আমাদের সব থেকে পাওয়ারফুল অ্যাসেট, সেটা হচ্ছে চরিত্র। চরিত্রকে ইংরেজিতে বলে ক্যারেক্টার। তাই আমরা যদি বলি জীবনের মূলধন কোনটা, আমরা দুইভাবে দেখতে পারি। একটা হচ্ছে এই ইউটিলাইজেশনের দিক দিয়ে, আর একটা হচ্ছে লাইফ অ্যাজ ইট ইজ। তাই আজকে আমরা ইউটিলিটি দিয়ে আমরা ফার্স্টে দেখার চেষ্টা করব যে আমাদের কাছে কিন্তু লাইফের যে অ্যাসেট, লাইফের যে ক্যাপিটাল অ্যাসেট যেটা নিয়ে আমরা চলি, সেটা সেই যে মূলধন যেটা আমরা নিয়ে আসি, সেই মূলধনটা হচ্ছে চরিত্র। শশী ঠাকুর বলেছেন যে এই চরিত্রটা কাকে বলে, চরিত্র ডেফিনেশন কি, শশী ঠাকুর খুব পরিষ্কার করে কিন্তু আমাদের কাছে দিয়ে গেছেন। তিনি বলছেন, চরিত্র বলে কারে, নিষ্ঠা নেশা প্রত্যয় যা চালায় জীবনটারে। চরিত্র বলে কারে, নিষ্ঠা নেশা প্রত্যয় যা চালায় জীবনটারে। তাই কার চরিত্র কেমন, যে এই যে মূলধনের কথা বলছি, মূলধনটা কেমন। আমাদের যদি বিজনেস করতে চাই, বিজনেসের মূলধনটা হতে পারে লোনে নেওয়া, চুরি করে নেওয়া, সেটা কি ফেক, সেটা কি রিয়েল কারেন্সি, সেটা কি লিকুইড মানি, সেটা কি ফিক্সড ডিপোজিট করা মানি, তো কীরকম মানি। তেমনই আমাদের জীবনের মূলধন তো চরিত্র, বুঝতে পারলাম। সেটা কীরকম চরিত্র, সেটা ডিপেন্ড করছে ওই তিনটে অ্যাসপেক্ট দিয়ে: নিষ্ঠা, নেশা আর প্রত্যয়। আমরা এবার একটা একটা করে দেখব। আপনারা যদি কোনো বড় রাইটার বা কোনো ফিলোসফার বা কোনো সোশিওলজিস্ট, হ্যাঁ, বা কোনো সাইকায়াট্রিস্ট বলবো না, সাইকোলজিস্ট, হ্যাঁ, কোনো রিফর্মার, তাদের বই পড়েন, হ্যাঁ, যারা সোসাইটিকে কিছু কন্ট্রিবিউট করেছেন বা স্টাডি করেছেন, তাদের দেখতে পারবেন তাদের মধ্যে কিন্তু এরকম অনেক রকম ক্যারেক্টার নিয়ে তারা ডিল করেছে। তারা আইদার ক্যারেক্টার অ্যাসাসিনেট করেছে, অথবা কোনো ক্যারেক্টারকে স্টাডি করে কি কি দরকার সে পজিটিভলি সেটার ব্যাপারে বলেছেন। এই ঘুরে ফিরে সব কিন্তু ক্যারেক্টারকে নিয়ে বলেছেন। আমি আরও এর ভিতরে যাওয়ার আগে আপনাদের একটা হোমওয়ার্ক দিতে চাই। আপনারা অনুশ্রুতির ভলিউমগুলো একবার দেখবেন এবং ওখানে চরিত্র চ্যাপ্টারগুলো খুঁজে বার করবেন। খুঁজে কোনো বাণী টানি যা পাবেন সেটা নিজে নিজে পড়বেন। এবং আপনাদের কাছে যদি মেসেজের ভলিউম 6 থাকে, মেসেজের ভলিউম 6টা হচ্ছে ক্যারেক্টার আর বিহেভিয়ার, এটা নিয়েই পুরো বইটা। তো ওখানে গিয়ে আপনি ক্যারেক্টারের যা যা বাণী আছে, হ্যাঁ, এবং ম্যাগনাটিকটার প্রথম বাণী, একটা বাণী আছে স্ট্রেংথ অফ ক্যারেক্টার, বোধহয় ম্যাগনাটিকটার প্রথম বাণীই হবে,
ইমিউনিটি ফ্রম কন্টেজিয়াস আইডিয়াস বলে আমার একটা বাণী আছে, ওগুলোতে আমরা যাব। তা আমি আপনাদের বলে রাখবো ওগুলো একটু নিজে পড়ে দেখবেন, হ্যাঁ। তারপরে আমরা ওগুলো নিয়ে কিন্তু অনেক প্রশ্ন উত্তর আপনাদের তরফ থেকে যদি প্রশ্ন আসে এবং আমরা যদি সেগুলো নিয়ে ডিসকাশন করি, এটা আরও ভালো হবে, এফেক্টিভ হবে। তো যাই হোক, তো এই যে আমার কোনো বিজনেস স্টার্ট করার জন্য আমার যে মানিটা, সে মানিটা কি লিকুইড মানি, মানে ক্যাশ ইউজ করার মতো ভাঙা মানি, না এটা কোনো সলিড মানি, এটা কি গোল্ডে মানি, নাকি এটা কোনো স্টক, তার উপর ডিপেন্ড করছে বিজনেসে আমি সেটাকে কীভাবে এক্সফোলিয়েট করব, তার উপর ডিপেন্ড করছে আমি বিজনেসে কীভাবে সেটাকে রোল করব। ঠিক সেরকম আমার চরিত্র কেমন, এটা কিন্তু এখন আমরা করে ফেলেছি, আমরা সব কিছুকে চরিত্র বাজে, মানে এটা যুগের একটা প্রতাপ। আমাদের যে যুগে যেইটার সমস্যা বেশি হয় আমরা সেই যুগের চরিত্রকে তার সঙ্গে লাগিয়ে দিই। একটা টাইম ছিল যখন ওর চরিত্র খারাপ বললেই প্রথম মনে আসতো যে ও চোর, ও চুরি করে, কারণ ওই সময় চুরির প্রকোপ বেশি ছিল। এখনকার দিনে যদি চরিত্র খারাপ ফার্স্টে বলি, ফার্স্টেই মাথায় আসবে ওর কোনো যে লাস্টফুল অ্যাক্টিভিটিসের সাথেও সম্পর্ক আছে, কারণ এই সময় ওইটা আমাদের সময়ের একটা একটা অভিশাপ নেমে এসছে আমাদের ওপর। তার আগে আরও অনেক 200-300 বছর আগে বা 1000 বছর আগে, তখন যদি বলতাম চরিত্র খারাপ, তখন আরেকটা ডেফিনেশন ছিল। তাই এখনকারটাইতে আমরা কিন্তু ওরকম শর্ট ডেফিনেশন নিয়ে যাব না, আমরা টোটাল ডেফিনেশন নিয়ে যাব। শুরুতে যেরকম বললাম, শ্রী ঠাকুর যখন কোনো কিছু ডেফিনেশনের মধ্যে যান সেটা রুট কজ অ্যানালিসিস করে কিন্তু তিনি বার করেন। তাই যখন আমরা চরিত্র বলছি, আমরা চরিত্রকে ডিফাইন করব এই 3টে অ্যাসপেক্ট দিয়ে। চরিত্র বলে কারে? নিষ্ঠা, নেশা, প্রত্যয়, যা চালায় জীবনটারে। কারোর জীবনটা কীরমভাবে চলছে সেটা দেখে মেপে নিতে পারি আমরা ওই 3টে জিনিস দেখে। একটা হচ্ছে তার নিষ্ঠা কেমন আর কিসের প্রতি, নেশা কি এবং কতটা, প্রত্যয় আছে কি নেই, আর থাকলেও কতটা এবং কিসের ওপর। এই 3টে জিনিস দিয়ে আমরা একটা লাইফের একটা সিস্টেম, একটা সাবজেক্টের পুরো ক্যারেক্টার আমি জাজ করতে পারবো। তো এগুলো কিন্তু কি টেক অ্যাওয়ে আমাদের এই ক্লাসগুলোর থেকে, এই যে ছোট ছোট তুকগুলো, এগুলো কিন্তু আমরা ঝট করে ঠাকুরকে আমরা কোনো এডুকেশনের সাবজেক্ট বানিয়ে নিইনি, ওর জন্য একটা সমস্যা। তাই আমরা ঠাকুরকে একটা উপর দিয়ে আমরা সারফেস লেভেলে স্ক্র্যাচ করি। ঠাকুর কিন্তু এই যে পয়েন্ট, এই যে একটা এত ক্রিটিক্যাল পয়েন্ট, যে আমরা সবাইকে দেখে বিচার করি নিজের মতো করে, এটা দেখে বিচার করি তার জামা প্যান্ট আয়রন করা নাকি, যেটা দেখে বিচার করি, অনেক দিক আছে দেখার। কিন্তু ঠাকুর কি সুন্দর বলে দিলেন যে একটা চরিত্রকে, একটা ক্যারেক্টার কেমন বোঝার জন্য আমার 3টে জিনিস দেখলেই হয়, যে ওর নিষ্ঠা কেমন আর কিসে, নিষ্ঠা আছে কি না প্রথমে, আর থাকলে কার ওপর, তারপরে কতটা, ঠিক তেমনই। আর নেশা, তার কি নেশা, কোন জিনিসটা, এবার নিষ্ঠা কাকে বলে, নেশা কাকে বলে, প্রত্যয় কাকে বলে, এগুলো নিয়ে আমরা আস্তে আস্তে দেখব। নেশা কেমন আর প্রত্যয় আছে কি না, কার ওপর এবং কতটা, এই জিনিস নিয়ে আমরা এবার ঢুকব। তারপরে বলছেন যা চালায় জীবনটারে। তাই একটা জীবন চালানোর জন্য কিন্তু এই 3টেই কাফি। শ্রী ঠাকুর একটা বাণীতে বলছেন, নিষ্ঠা মানে লেগে থাকা, ইষ্ট সত্তায় নিরন্তর, ভাঙা চোরা হয় যেমনটি যার, জানিস সেজন তেমন ইতর। নিষ্ঠা মানেই হচ্ছে নিঃশেষে লেগে থাকা, কোনো একটা সাবজেক্ট, কোনো একটা বিষয়, কোনো একটা জিনিস বা কোনো একটা মানুষ, তার পিছনে নিঃশেষে লেগে থাকা। আমরা একটা এক্সাম্পল দেখি, যদি আমার যতদূর মনে পড়ে, আরুণি ঋষি ধৌম্যর স্টুডেন্ট ছিলেন বোধহয়, ঋষি ধৌম্যরই গল্প। তো আরুণিকে যখন ওনার ওই বাঁধ থেকে জল ঢুকে যাচ্ছিল, তখন ওনার ঋষি ধৌম্য বলেছিলেন, যাও গিয়ে দেখে আসো তো কোথা থেকে জল আসছে, এবং সেটাকে মেন্ট করতে বলেছিল, আমার যতদূর মনে পড়ে। তো সে চলে যায়, গিয়ে দেখে বাঁধ ভেঙে জল আসছে, কি দিয়ে ঢাকবে, কিছু দিয়ে ঢাকার ছিল না, কিন্তু গুরুর আদেশ।
গুরুর আদেশ মান্য করার জন্য এই যে ভাঙছে না ওর নিষ্ঠা, বলেছে ও করবে, বাঁধ ভেঙে জল চলে আসছে, ওর থেকে গেল, থেকে নিজের বডি দিয়ে ওটাকে চেপে রাখলো, জলটাকে ঢুকতে দিল না। তারপরে অনেক লেগে থেকে পরের দিন দেখছে আসছে না, পরের দিন গুরু গিয়ে দেখছে সারা রাত ও কিন্তু নিজের বডি দিয়েও ধরেছিল, জলটা ঢুকতে দেয়নি। তো এখানে দেখে বোঝা যায় নিষ্ঠা কী জিনিস, নিঃশেষে লেগে থাকা, শেষ অবধি আমি লেগে আছি। আরেকটা জিনিস দেখা গেছে প্রত্যয়। প্রত্যয় মানে কি? প্রত্যয় মানে কনভিকশন। আমি করব তো করবই। একজনের এই কনভিকশন কতটা আছে? কনভিকশনের গল্প বলার একটা কথা, আমরা আলাদা আলাদা গল্প, আলাদা আলাদা এক্সাম্পল দিয়ে আমরা এই তিনটে জিনিস নিষ্ঠা, নেশা আর প্রত্যয় আমরা করতে পারবো। মনে পড়ে পঞ্চানন্দা, আমাদের আশ্রমের, হ্যাঁ, ঠাকুরের আশ্রমে পঞ্চানন্দা একটা সুন্দর এক্সাম্পল দিতেন, যে একটা মানুষের জীবনে বেঁচে থাকার জন্য তিনটে জিনিস দরকার উনি বলতেন। ওটা বোধহয় ওনার বইতেও আছে। বলতেন যে একটা হচ্ছে গায়ে পরার কিছু কাপড়, থাকার একটা জায়গা, চারটে জিনিস লাগে। একটা হচ্ছে থাকার জায়গা, গায়ে পরার কিছু চাদর, একটু খাবার, আর একটা নেশার বস্তু। এই চারটে জিনিস নাকি একটা লাইফের লাগে। এটা শুনে আমার খুব ভালো লেগেছিল যে উনি ওনার মতো করে কতটা সুন্দর অ্যানালাইজ করেছিলেন লাইফকে। ঠান্ডা মাথায় দেখুন, এই চারটে জিনিস হলেই কিন্তু যে কোনো লাইফে চলে যায়। থাকার জায়গা, একটু খাওয়া, জামা কাপড়, আর একটা নেশার জিনিস যেটাতে একদম মশগুল হয়ে থাকতে পারে। তো তেমনই আমাদের নেশার জিনিসটা কি? নেশারটা কি অ্যাকচুয়ালি নেশা? ফোনের নেশা যাকে বলে ওটাকে নেশাই বলে না। নেশা মানে কোনো কিছুতে একদম মশগুল হয়ে লেগে একদম থাকবো, আর যেটা ফুরাবেই না, না ওটা ফুরাবে না আমি ফুরাবো, এটা হলো নেশা। আমি দেখেছি কিছু ছেলেদের গেম খেলতে, সে খেলতেই থাকে, কিন্তু খুব খারাপ জিনিসও দেখেছি, ওই গেম খেলার নেশাতে কিছু একটা ফুরিয়ে যায়। আইদার চোখের শক্তিটা ফুরিয়ে যায়, রেটিনা খারাপ হয়ে যায়, বা কিছু একটা চোখে শুকিয়ে যায় বলে ওষুধ খেতে হয়, সব ঝামেলার মধ্যে যায়, ড্রপ নিতে হয়, তারপরে আর নেশাটা টানতে পারে না। অথবা ফোনের ব্যাটারির চার্জ শেষ হয়ে যায়, অথবা যে বন্ধুদের সাথে গেম খেলছে সে বন্ধুরা হাঁপিয়ে যায়, তাদের চলে যেতে হয়, তা কিছু একটা সমস্যা হয়। আমি অনেককে দেখেছি যে ছেলে মেয়ে ঘুরে বেড়ানোর নেশা দেখেছি, সেটাও ফুরিয়ে যেতে দেখলাম। তো নানান মানুষের নানান রকম নেশা হয়, তাই ওইটা দেখেও বিচার করতে হবে নেশাটা কি অ্যাকচুয়ালি, আমাদের কি আদৌ নেশা আছে? আজকের দিনে যেগুলোকে বলছি নেশাখোর বলছি, আমার তো মনে হয় সেটা নেশার ইনকমপ্লিটনেস। আমরা ওরকম ভালো নেশা পাচ্ছি না যেটা আমাকে যে ফুরাবে না তুমি, ফুরাবো না আমি, তোমাতে আমাতে রব একাকার টাইপের নেশা কোথাও একটা মিসিং হচ্ছে। আগে তাও দেখতাম বইয়ের নেশা ছিল মানুষের, এখন ওটাও চলে যাচ্ছে। বিকজ অত অ্যাটেনশান কোথায় পাবো আমরা, যে অ্যাটেনশান নিয়ে লেগে একটা বই চলছে। বই শেষ করতে তো টাইম লাগতো, তাই জন্য ওটা ফুরানোর সঙ্গে সঙ্গে আরও বই চলে আসতো। কিন্তু সিনেমা দেখার নেশাও তো দেখতে দেখতে চোখ খারাপ হয়ে যায়। তাই একটা ওরকম প্রপার এই মনুষ্য শরীরের সাথে চলবে পাল্লা দিয়ে, সেই নেশা কিন্তু আমরা পাচ্ছি না, নেশার বস্তুটা নেই। মদের নেশা খুব ভালো তো, কিন্তু লিভার খারাপ করে দেয়, না খারাপ করলে অসুবিধা ছিল না, খেয়ে একদম দুনিয়া ভুলে থাকতাম। কিন্তু আমাদের এই সিস্টেম দেখা যাবে রিয়্যাক্ট করবে এইভাবে। এক হচ্ছে তো বডি রিয়্যাক্ট করে, দ্বিতীয় হচ্ছে আমাদের চেতনাও কেঁপে উঠবে। চেতনা অতক্ষণ সুষুপ্তিতে থাকতে পারে না, চেতনা জাগৃতি পছন্দ করে। চেতনা সুষুপ্তি, স্বপ্ন, জাগৃতি, তিনটে স্টেটে চেতনা সজাগ থাকতে চায়। তাই মদ খেয়ে বারবার ভুলে যেতে চাইলে কোথাও, যেটাকে ঠাকুর বলছেন কনসাইনশিয়াস কনসিয়েন্স, মানে বিবেকী চেতন যখন ওর সাথে ধাক্কা খায়, ও দেখে যে চলছে না, নিজেকে ভুলে থাকা এতক্ষণ যায় না, তো ওটাও সে ফুরিয়ে যায়। তাহলে কোন নেশা আছে যেটা আমাকে চেতন রেখে মশগুল করতে পারবে? এই প্রশ্নগুলো আমাদের করতে হবে।
অনেক বড় বড় গ্রিক ফিলোসফাররা ফাঁসিতে পর্যন্ত চলে গেছে এই সব প্রশ্ন করতে করতে। কিন্তু আজকে আমরা দেখতে পাচ্ছি, হ্যাঁ, আজকে আমরা দেখতে পাচ্ছি যে ওনারা কতটা ঠিক ছিলেন এবং আমরা বরং ভুল ছিলাম। আমরা মানে সোসাইটি ভুল ছিল, তারা কিন্তু ভুলের সাথে আপোষ রফা করেননি। এটাকেই বলে প্রত্যয়। এই প্রত্যয়ের গল্প আরেকটা আছে। কেষ্টদা, ঋত্বিকাচার্য কৃষ্ণপ্রসন্ন ভট্টাচার্য একদিন নিজের বাড়িতে, আপনারা জানেন হয়তো, সায়েন্টিস্ট, আমাদের সৎসঙ্গের দ্বিতীয় সায়েন্টিস্ট, তা যখন কেষ্টদা তখনও দেওঘরে আসেননি, তার অনেক আগে, তখন তিনি স্টুডেন্ট, তার এক বন্ধুর বিয়ে খেয়ে বাড়ি ফিরছিলেন কেষ্টদা। বাড়ি অনেক দেরি হয়েছিল ফিরতে, কিন্তু তার মাস্টার্সের পরীক্ষা আর 2.5 মাস পরে, মাস্টার্স ইন ফিজিক্স, তখন এমএ বলতো। তখন আমাদের যেমন আর্টসে এমএ হয়, তখন ফিজিক্স, কেমিস্ট্রি সব কিছুতে এমএ হতো। উনি তখন প্রেসিডেন্সি কলেজে পড়তেন, ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে। তো প্রেসিডেন্সিতেই তো পড়তো নাকি, হ্যাঁ, ক্যালকাটা ইউনিভার্সিটি বলতো, প্রেসিডেন্সিতেই বোধহয় পড়তেন। হ্যাঁ, মধ্য কথা ক্যালকাটা ইউনিভার্সিটি। তো তখন উনি এরকম, ওনার অনেক রাত হয়েছিল ফিরতে। তো তারপরে ওনার বাবা কালীপ্রসন্ন বিদ্যারত্ন উনি দেখেছিলেন এবং দেখে খুব বকা দিয়েছিলেন। কেষ্টদা ছোটোবেলা থেকেই মা হারা ছিলেন। তো ওনার বাবা খুব বকা দিলেন যে এরকম কেন, তোর দ্বারা কিছু হবে না, এরকম রাত্রিবেলা তুমি এত ফিরছো, পরীক্ষা 2.5 মাস পরে পরীক্ষা, এবং তুমি কিছু পড়াশোনা করনি, হ্যাঁ, ফাঁকি মারছো, বন্ধুর বিয়ে খেয়ে বেড়াচ্ছ। এটা শুনে কেষ্টদার খুব খুব গায়ে লেগেছে। কেষ্টদা চুপচাপ মাথা নিচু করে ঘরে ঢুকলেন, ঢুকে একটা নোটবুক বার করলেন। নোটবুকের লাস্ট পেজে এরকম ছোটো ছোটো করে কিছু একটা লিখে ওনার দিদিকে ডাকলেন, বললেন, দিদি নাও এটা রেখে দাও তো। তো দিদি ওনাকে মায়ের মতো মানুষ করেছিলেন। তো দিদি ঠিক আছে নিয়ে রেখে দিল। তারপরে কেষ্টদা গেলেন, গিয়ে ওনার একটা ছোট্ট খাট ছিল, এই ছোট্ট লম্বা খাটের মধ্যে শুয়ে ওনার সব খাটে বই খাতা পড়ে থাকতো। আহার নিদ্রা সব ভুলে দিন রাত নেক্সট 2.5 মাস উনি কমপ্লিটলি ডেডিকেট করে দিলেন ওনার পড়াশোনাকে। পড়তে থাকলেন। আর মাঝে মাঝে ওনার যে দিদি এসে খাইয়ে দিয়ে যেতেন, খেতেও উঠতো না। সে কী যে সাধনা কাকে বলে, পড়াশোনা কাকে বলে, একদম ডেডিকেটেডভাবে লেগে থাকলো 2.5 মাস। এবার তো ওই যে একটা নোটবুকে কী লিখে দিয়েছিল, ওটাও কোথায় পড়ে আছে কেউ জানে না। এরকম চলতে 2.5 মাস হয়ে গেল, পরীক্ষা দিয়ে দিল। পরীক্ষা দিয়ে রেজাল্ট বেরিয়ে গেল। রেজাল্ট নিয়ে কেষ্টদা ঘরে ঢুকছেন, ঢুকে রেজাল্টটা দেখালেন না, ওনার দিদিকে বললেন, দিদি তোকে একটা ওই যে দিয়েছিলাম একটা ডায়েরিতে লিখে, ওটা আছে, ওটা নিয়ে আয় তো। ও মনে পড়লো, হ্যাঁ একটা দিয়েছিল কি। তো এই নোটবুকটা নিয়ে আসলো। নোটবুকটা নিয়ে এসে কেষ্টদাকে দেওয়ায় কেষ্টদা খুলে দেখালো। লাস্ট পেজে গিয়ে দেখলো লেখা আছে, কেষ্টদা নিজেই লিখেছিলেন যে এমএসসি পরীক্ষায় ফার্স্ট ক্লাস ফার্স্ট হবই। তারপরে রেজাল্টটা বার করে দেখালেন, ফার্স্ট ক্লাস ফার্স্ট 2.5 মাসে। এটা হচ্ছে প্রত্যয়। এটা তো একটা এক্সাম্পল। ওনার সারা লাইফ এরকম কত বারবার প্রত্যয় নিয়েছেন এবং সেই প্রত্যয়ের উপর উনি দাঁড়িয়েছেন, সেটাকে এস্টাবলিশ করেছেন, তার কোনো ইয়ত্তা নেই। কতবার ঠাকুর ওনাকে দিয়ে কত সো কল্ড ইম্পসিবল কাজ করিয়েছেন। এই চরিত্রর এই যে 3টে পিলার, যেটা দেখে আমরা চরিত্রকে ডিফাইন করি, একটা হচ্ছে নিষ্ঠা, একটা হচ্ছে নেশা, একটা হচ্ছে প্রত্যয়। এই প্রত্যয়ের একটা এটা ডেফিনেশন। উনি কিন্তু ছাড়লেন না, করেই ছাড়লেন না কিচ্ছু, দুনিয়া এদিক থেকে ওদিক হয়ে যাক কিচ্ছু এসে যায়নি।
আর এর জন্য কিন্তু সিস্টেমটাও একটা ওরকম হতে হয়। সেদিন একটা বাণী পড়ছিলাম ঠাকুরের, জানি না ফোনে আছে নাকি, হ্যাঁ, এই চরিত্র সিস্টেমটাও অনেকটা দায়ী। হ্যাঁ, তাই কি সিস্টেম নিয়ে আমরা আসি এটাও দায়ী, তবে এটা দায়ী হলেও যা সিস্টেম নিয়েই আমরা আসি না কেন সেটাকে কিন্তু আমরা শাসন করে অনেকটা প্র্যাকটিস করে আমরা কিন্তু এটাকে অনেকটা উপরে উঠাতে পারি। ঠাকুর একটা বাণীতে বলেছিলেন যে তোমার তোমার শাসন, বাণীটা তারা খুঁজে বার করি, তা শাসন করে কি একটা যেন ছিল, তা তো হ্যাঁ, শাসন করে সংযমশীল, পাপ বুদ্ধি যত, সেবায় আনে সম্বর্ধনে চরিত্র উন্নত। শাসন করে সংযমশীল, পাপ বুদ্ধি যত, সেবায় আনে সম্বর্ধনে চরিত্র উন্নত। আমাদের চরিত্র কিন্তু উন্নত করার এরকম অনেক ট্যাকটিক্স আছে, কিন্তু আমরা আইডেন্টিফাই করতে পারি না এই তিনটে জিনিসকে। হ্যাঁ, তো এরকম আলাদা আলাদা প্রচুর এক্সাম্পল আছে। আমরা যখন দেখি যে এই যে এটা ছিল একটা প্রত্যয়ের এক্সাম্পল। আরেকটা ঘটনা, যখন ঠাকুর বহু মানুষকে এদিক ওদিক পাঠিয়ে দিতেন, এমন সময় ছিল ঠাকুর সবাইকে হরনাথ ঠাকুরের কাছে পাঠিয়ে দিতেন। এমন টাইম গেছিল যখন ঠাকুর কেষ্ট দাসের কাছে পাঠিয়ে দিতেন, অনন্ত মহারাজের কাছে পাঠিয়ে দিতেন, পূজ্যপাদ বরদার কাছে পাঠিয়ে দিতেন, মানুষকে এরকম করে পাঠিয়ে দিতেন। তো অনেক মানুষ চলেও যেত ঠাকুরের কথা শুনে, কিন্তু কেষ্টদা, হ্যাঁ, সুশীলদা এরা কোনো দিন ঠাকুরকে ছেড়ে যায়নি, বারবার বলার পরও যায়নি। এগুলোও কিন্তু ওই নিষ্ঠার পরিচয় দেয় যে যে তোরা যে মেরে তো গিরিধর গোপাল দুসরো না কই। ঠাকুর অসুস্থ, ঠাকুর কোনো বাণী দিতে পারছেন না, প্যারালাইজড হয়ে আছেন, কিন্তু তুমিই আমার সব, তোমায় ছাড়া আমি দুনিয়ার কিচ্ছু বুঝি না, কাউকে চিনি না। এই নিষ্ঠাটা আছে। ওই যে আমি আরুণীর গল্প বলছিলাম, আচার্য ধৌম্যর শিষ্য যখন সে ওই সারা রাত জলটাকে ঠেকিয়ে রাখলো না, তখন ধৌম্য গিয়ে বললেন যে, ওকে দেখে এত প্লিজড হয়ে বললেন যে যাও, তুমি এরকম করে করলে, আমি তোমাকে আশীর্বাদ দিলাম, তুমি ব্রহ্মবিদ্যার অধিকারী হলে। তো এটা শুনে অনেকের প্রশ্ন হতে পারে, এটা কি করে সম্ভব? ও না হয় জল আটকালো, কিন্তু তাতে কি তার ব্রহ্মবিদ্যার অধিকারী হয়ে গেল? আসলে তা না। কিন্তু তার ওই যে অ্যাডামেন্ট এনথুজিয়াজম, সে ওই যে ঋষির ওপর দাঁড়িয়ে থাকা, ঋষি বাক্যের উপর দাঁড়িয়ে যে নিজের চরিত্রের পরিচয় দিলেন, উনি যে নিঃশেষে লেগে থাকলেন, উনি নিজের যে প্রত্যয়ের পরিচয় দিলেন, উনি নিজের যে নিষ্ঠার পরিচয় দিলেন। আর নেশা, সেটা তো মানুষের সাথে কিছুদিন থাকলেই আমরা বুঝতে পারি তার নেশা কী। এই তিনটে জিনিসের পরিচয় তাকে ডিফাইন করলো তার চরিত্রকে। আর এই চরিত্রটাই দেখে আচার্য ধৌম্য বলেছিলেন যে, বুঝে গেছিলেন যে এরকম যদি হয় তার ফল এটাই হবে। আমি যদি একটা দুটো মুড়ি টেস্ট করে বুঝে যাই এর মধ্যে স্যালিনিটি কতটা, এর মধ্যে নুন আছে কি নেই, তাহলেই আমি বুঝে যাব এটার সাথে দুধ মিশিয়ে খেলে আমাদের শরীরে ক্ষতি হবে। কুট্টি একটু নজর রাখিস তো, আমার মনে হয় কেউ ঢুকতে চাইছে, ঢুকতে পারছে না নাকি আমি জানি না, ফোন টোন করছে। আচ্ছা দাদা ভাই, আমি না ইয়ে হয়ে গেছিল, ডিসকানেক্ট হয়ে গেছিল নেটের ইস্যুর জন্য, 2-3 মিনিটের জন্য। ঠিক আছে। বলছিলাম যে সেটিং থেকে অটো করে দেন যাতে সবাই ঢুকতে পারে, ওরকম করা যায়? আমার জানা নেই। পারমিশন না লাগে। কুট্টির কাছে আছে, দেখ কুট্টি কি বলেন উনি। আগে ওই যে দেখেন একটা হচ্ছে মিটের তালা, হচ্ছে ডান কোণার, আপনি কি মোবাইলে আছেন? সরি, হোস্ট কন্ট্রোল যেটা, হ্যাঁ, হোস্ট কন্ট্রোল, যে তালা মতো একটা অপশন আছে, হ্যাঁ, নো ওয়ান এখানে। হ্যাজ টু আস্ক, এনিওয়ান ক্যান ডায়াল ইন, ওটা করে দেবো? হ্যাঁ। আগে ঠিক আছে, থ্যাংক ইউ দাদা। জয়। জয়। হ্যাঁ, থ্যাংক ইউ। আমি আপডেট করে দিয়েছি। ঠিক। হ্যাঁ, তো আমরা ওটাই বলছি যে একজনের জিনিস দেখে আমরা ওর আচার্য ধৌম্য যখন ওনাকে দেখলো, তো ওনাকে দেখে কিন্তু
বুঝে গেল যে তো ওর চরিত্র ওরকমই, তো ওই চরিত্র নিয়েও কোথায় যাবে তার একটা পরিণাম তাকে দেখেই বিচার করা যায়। তো এইটা দেখে, হ্যাঁ, এইটা দেখে তার কিন্তু আন্দাজ করা যায় যে এর এতটুকুই গ্রোথ হবে। আর তারা ঋষি, তারা দূরদর্শী, এই দিক দিয়ে তাহলে তার সে ব্রহ্মজ্ঞানের অধিকারী হবেই হবে, সেটা তিনি বলে দিলেন। এইভাবে আমরা দেখতে পারি এরকম অনেক আচার্যরা একসময় এরকম দেখে বলে দিতেন তোমার এরকম হয়ে যাবে, তোমার ওরকম হয়ে যাবে, তুমি ব্রহ্মজ্ঞানের অধিকারী হলে। এরকম আমরা কিন্তু অনেকের দেখেছি, শ্বেতকেতু, হ্যাঁ, তারপরে এরকম অনেকদের দেখেছি, অনেকগুলো প্রচুর স্টোরি আছে শাস্ত্রে, সব মাথায়ও আসছে না। তো শ্বেতকেতুর মনে আছে, উনি এরকম কত অনেকগুলো গরু করে এনেছিলেন, হ্যাঁ, ওটার গল্প আছে। যাজ্ঞবল্কের গল্প আছে, এরকম করে বলে দিলেন যে হ্যাঁ তুমি ব্রহ্মজ্ঞানের অধিকারী। ওগুলো কি করে বলতেন, ওটারই সিক্রেট হচ্ছে এটা, তারা ওই চরিত্র দেখে নিত একদম খাঁটিভাবে। এই যে ব্রাহ্মণ বলে একটা কবিতা আছে রবীন্দ্রনাথ ঠাকুরের, এই ওটা হচ্ছে ঋষি গৌতমের আশ্রমে একজন এসেছিলেন, ওই জবালার ছেলে গেছিল, যে বলেছিল, তার চরিত্র দেখে বুঝে গেছিল এই ছেলে কীরকম, তাকে দেখে বলেছিলেন ব্রাহ্মণ তুমি তাতো, হ্যাঁ। তা ওই রকমভাবে তা আমরা ওইটা দেখে আমরা কিন্তু খুব ভালো করে ডিটারমাইন করতে পারি। তেমন এই কি অ্যাসপেক্টসগুলো কিন্তু আমরা ঠাকুরের ব্যাপারে আরও করে জানতে পারি। ঠাকুরের ক্যারেক্টারের যে বইটা আছে, ঠাকুর এক জায়গায় বাণীতে বলছিলেন যে অর্জনে পটু, সাশ্রয়ী কাজে, সুন্দরে সমাপন, এই তিন দেখে বুঝবি রে কার দক্ষতা কেমন। আমরা যখন কারোর এফিসিয়েন্সি নিয়ে বিচার করব, তো এফিসিয়েন্সি আছে কি না তার আমরা এই যে বারবার বলি যে দীক্ষা নিয়ে দক্ষতা অর্জন, এই সেইগুলো বলি, সেই দক্ষতা কোনটা, আবার এইখানে যে দক্ষতার কথা বলছে এই দক্ষতা কোনটা, এগুলোও আমাদের কিন্তু আইডেন্টিফাই করতে হবে। যে যখন আমরা বলি দীক্ষা নিলে দক্ষতা অর্জন করা হয়, ওই দক্ষতা হচ্ছে দ্য এফিসিয়েন্সি টু ম্যানেজ মাই সেলফ। আমি নিজেকে ম্যানেজ কিভাবে করি, আমি নিজেকে নিয়ে নিজে দক্ষভাবে ইউজ করতে পারি নাকি, আমার মন আছে, আমার দেহ আছে, আমার সুরত, আমার আত্মা বলে যে জিনিসটা, আমার গতি, এটা আছে, আমার টোটাল আমার একটা পরিচয় আছে, এই পুরোটাকে কি আমি সুষ্ঠুভাবে ব্যালেন্স করে চালাতে পারি, আমার কি লাইফের প্রতি ইনভলভমেন্ট আছে, আমার কি অ্যাট উইল আমি আমার অ্যাটাচমেন্ট অ্যান্ড ডিট্যাচমেন্ট কন্ট্রোল করতে পারি। এইটা হচ্ছে সেই দক্ষতা, যে দক্ষতা দীক্ষার সঙ্গে সংযোগ ঘটানো হয়, যে আমি আমাকে যে সিস্টেমটা আমার আছে এটার ওপর আমার মাস্টারি কতটা, অ্যাট উইল আমি অ্যাটাচড হতে পারি, অ্যাট উইল আমি ডিট্যাচড হতে পারি, এই উইলটা আমার আছে নাকি। আবার যখন আমরা ইন প্রিন্সিপল, ইন লাইফ, ইন অ্যাপ্লিকেশন, ইন অ্যাক্টিভিটিতে আমি যখন দক্ষতার কথা বলি, ওটা ঠাকুর বলছেন যে অর্জনে পটু, সাশ্রয়ী কাজে, আর সুন্দরে সমাপন, এই তিনটে আছে নাকি। এটা হচ্ছে অ্যাপ্লিকেবিলিটি ইন লাইফ। এই দক্ষতা, এই যে কনটেক্সটটা আমাদের বুঝতে হবে, ঠাকুর কোন কনটেক্সটে কোন শ্রুতি দেওয়া আছে, যে সে অর্জনে পটু নাকি, সে যে কোনো পরিস্থিতিতে যেমনভাবে হোক সে কি অর্জন করতে পারে, সৎভাবে যে কোনো পরিস্থিতিতে সে কি অর্জন করতে পারে, সেই চরিত্র আছে। সাশ্রয়ী কাজে সে কি আননেসেসারি ব্যয় না করে, ভুলভালভাবে খরচা না করে সে কি সাশ্রয় করতে পারে, কাজের থেকে ইউজফুলনেসটা তুলে আনতে পারে। আর সুন্দরে সমাপন, সে কি সুন্দরভাবে সে কাজটাকে কমপ্লিট করতে পারে, না আধা করেই ছেড়ে দেয়। অ্যাট দ্য গিভেন টাইম সে কি পারে ওরমভাবে করতে। এই তিনটে দেখে ডিটারমাইন করে দক্ষতা আছে নাকি, সে কতটা এফিশিয়েন্ট। তাই এই দক্ষতা আর চরিত্র, এবার এই দক্ষতাটা চরিত্রর মধ্যেই এসে যায়, এই পুরো জিনিসটাই কিন্তু আমাদের জীবনের মূলধন। এইটা প্রথম আমাদের স্টোরি আজকে যেটা যাকে নিয়ে স্টার্ট হয়েছিল, ওই ছেলেটা যার বাবার 3 লাখ টাকা দিয়েছিল, 3 লাখ টাকাটা নিয়ে সে লস করে বসলো। আবার আমরা এরকমও দেখেছি বহু মানুষের
যাদের বাবার অত পয়সা ছিল না, কিন্তু সে এমনভাবে নিজেকে গ্রো করলো, এমনভাবে নিজের পায়ে দাঁড়ালো যে সে কিন্তু অনেক বেশি অর্থ উপার্জন করলো, মানুষও উপার্জন করলো, ভালোবাসা উপার্জন করলো এবং নিজের পায়ে দাঁড়ালো। তার মধ্যেও আমি দেখেছি এরকম মানুষ যারা টাকা উপার্জন করে নিয়ে জীবনটা অনেক অধোগতিতে চলে গেছে। তাহলে এইটা কে ঘটাচ্ছে? আমারই এই মুহূর্তে পরিচিতদের মধ্যে অনেক আছে, হ্যাঁ, যারা প্রচণ্ড অর্থবান, প্রচণ্ড এস্টাবলিশড সো কল্ড ওয়েতে, কিন্তু আমি তাদের এরকমও কষ্ট করতে দেখেছি, তারা কান্নাকাটি করে পায়ে পড়ে জীবনকে একদম বলিদান দেবে এরকম অবস্থায় চলে গেছে আমি দেখেছি। তাদের কোথায় সমস্যা? কারণ ঠাকুরের কথা অনুযায়ী যদি আমি একদম, ঠাকুর বলতেন না এটা ম্যাথমেটিক্সের মতো। ঠাকুরকে একজন বলতেন, ঠাকুর আমি তো অমুক অমুক করছি, ফল পাচ্ছি না, আমি তো নামে বসছি, এ হচ্ছে না, আমি তো ওটা করছি। ঠাকুর বললেন না, ওটা হয় না ওরমভাবে। ইট ইজ লাইক ম্যাথমেটিক্স, যেমন করবে তেমন পাবে, ইনস্ট্যান্ট। এরকমভাবে করলে ওরকমভাবে ফল পাবে, অমুকভাবে বসলে অমুকভাবে ফল পাবে। যেমন অঙ্ক 2 + 2 4, ওরকমভাবে ঠাকুর দেওয়া যে প্রিন্সিপাল, ঠাকুরের মতো করে দীক্ষা নিয়ে, ঠাকুরের মতো করে নাম করে, যেটা করে যা যা করতে বলেছে ওটা করলে হাতে হাতে ফল। আজ করলে আজ ফল, কালকেও না, আজই। এরকমও করা যায়। আমরা পাই না, আমাদের মধ্যে সেভাবে ইম্পার্ট করা হয় না, সেটা আলাদা ব্যাপার, এবং আমরাও প্র্যাকটিস করি না, এটা আলাদা ব্যাপার। কিন্তু এই প্রিন্সিপালগুলো এতটাই অ্যাকিউরেট, তাই সেভাবে দেখতে গেলে ঠাকুরের বিধি অনুযায়ী আমি দেখিয়ে দেবো এরকম লোক যাদের মধ্যে সেরকম নিষ্ঠা আছে যে লেগে থাকবে, প্রত্যয় আছে। প্রত্যয় না থাকলে অত বড় বিজনেসম্যানই হতে পারতো না। তারপরেও তারা তো কেন খারাপ অবস্থা, তারপরেও সে সব কিছু পেয়েও তার যেন কিছু নেই কেন? ওখানে চলে যাচ্ছে ওই মিডিল জিনিসটা, নেশা, নিষ্ঠা, নেশা, প্রত্যয়, যা চালায় জীবনটারে। একটা জীবন চালানোর জন্য এই তিনটে যে জিনিস থাকে, নিষ্ঠা, প্রত্যয় আর নেশা, তার দেখা যাচ্ছে ওই নেশায় গণ্ডগোল। সে একটা এমন একটা জিনিসের নেশা নিয়ে পড়েছে যেটা তার লাইফকে কিন্তু একটা পতনের দিকে নিয়ে যাচ্ছে। এটা কোনো বিজনেসম্যানের ড্রিঙ্ক হয়েছে, কোনো বিজনেসম্যানের মেয়ে হয়েছে। মেয়ে মানে ওই যে কামিনী বা কাঞ্চনে আসক্তি হয়ে গেছে কারোর, সেটা ট্রেডিং হয়ে গেছে। ট্রেডিং মানে ওই স্টক মার্কেটে এমনভাবে, বা জুয়ার নেশা হয়ে গেল। এমন একটা নেশা ঢুকে গেছে, ঢুকে পুরো জিনিসটা ব্যাকফায়ার করে দিয়েছে। তাই তখন আমাদের ওই নেশা নিয়ে ভাবতে হয়, ওই নেশা তাহলে কোনটা করবো? নেশা তো বলে করা যায় না, তার একটা প্রপার প্রসিডিওর আছে। তাই তখন ঘুরে ফিরে কিন্তু আবার আমাকে ওই বেসিক প্রিন্সিপালসেই আসতে হয় যে যে আমি যাই করি না কেন, এখন সবার নেশা তো সেম করা যায় না, এটা প্র্যাকটিক্যাল কথাও না, হ্যাঁ। তখন কি করা যায়? তখন আমি যে নেশাতেই থাকি না কেন, সেই নেশাটা অবশ্যই, মদ ঠদ তো কোনোভাবেই রেগুলেট করা সম্ভব না এই মুহূর্তে, হ্যাঁ। ওটাকে তো মানে এরম না যে মদ খেয়ে ইষ্ট কাজ, ওরম তো করার এখানে যায় না। কিন্তু অন্যরকম উপায় হচ্ছে, আমাকে এতটা বড় একটা নেশাতে ইনভলভ হতে হবে এবং হুইচ ইজ ক্লোজ টু মাই ক্যারেক্টারিস্টিক্স, আমার ইনস্টিংক্ট, আমার বৈশিষ্ট্যের কাছাকাছি, আমার বৈশিষ্ট্যের পরিপূরক এমন কোনো নেশা যদি আমি পাই, এটা কিন্তু মানুষের টেন্ডেন্সি দেখলে বোঝা যায়। সেরকম মানুষ যদি হয়, টেন্ডেন্সি দেখলে বোঝা যায়। সেরকম টেন্ডেন্সি দেখে সেই মানুষের সেরকম নেশা আইডেন্টিফাই করে কিভাবে সেটা ইষ্টার্থের সাথে আমরাকে রিলেট করে দিতে পারি। যেমন আমি একজন যার বিজনেসম্যানের কথা বলছিলাম, তার অনেক নেশার মধ্যে একটা অদ্ভুত অজান নেশা ছিল, এটা সেও ভালো মতো ফ্যাদম করতে পারেনি। তার ছোটোবেলা থেকে তারা দেখার খুব নেশা ছিল। তখন তাকে বললাম, তারা দেখো, অ্যাস্ট্রোনমি নিয়ে পড়াশোনা করো। সে অ্যাস্ট্রোনমি নিয়ে পড়াশোনা করে খুঁজতে খুঁজতে এটা এমন তার ডাইমেনশন খুলে গেল, সে ওইটাতে মেতে গেল, এবং সেই অ্যাস্ট্রোনমি নিয়ে তার পড়াশোনাটাকে আমরা ঠাকুরের কাজে লাগিয়ে দিতে পারলাম। আবার আরেকজনের ছিল, ধরেন, যার কোন নেশা নেই হঠাৎ জানা গেল, বা তার টেন্ডেন্সি ঘাটাঘাটি করে জানা গেল
তার গাছপালা নিয়ে খুব ভালো শখ ছিল। তার গাছপালা নিয়ে এইগুলো জানতোও না সে কিন্তু নিজে জানতো, মানে জেনেও জানি না টাইপের। যেমন আমাদের অনেক নেশা থাকতে পারে, আজকে হঠাৎ ঘাঁটতে গিয়ে জানা গেল হয়তো আমার দাবা খেলার নেশা আছে, আমি খেয়াল করিনি, আছে, জানতামও না। সেদিন একজনকে দেখলাম ওর ক্রসওয়ার্ড করার নেশা আছে, ওই আনন্দ মেলায় বই আসতো ম্যাগাজিনে, ক্রসওয়ার্ড খেলার নেশা। তাকে হয়তো এমন করা হলো যে ঠাকুরের কোনো পত্রিকার যে আমরা বার করি, সে পত্রিকায় ক্রসওয়ার্ড বানানোর দায়িত্ব তাকে দিয়ে দেওয়া হলো। এইভাবে তার টেন্ডেন্সির নিয়ারেস্ট আইটেমকে ধরে সেটাকে কিন্তু আমি ইষ্টার্থে, আজকে যে আমাদের শুরুতে যে মা ভগবতীর জন্য শ্রী ঠাকুর যে শ্লোকটা দিয়েছিলেন, ওখানে ইষ্টার্থ পরিবেদনী ছিল। এরকমভাবে আমরা কিন্তু সব কিছু ইষ্টার্থের সাথে যুক্ত করতে পারি। এটা যে পারফেক্ট ওয়ে, তারপরে ওইটাই তাকে রোল করে 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 ওই আলটিমেট ডিজায়ারের দিকে নিয়ে যায়। আমাদের মনের গ্রন্থিগুলো যখন স্যাটিসফাইড হয়ে যায়, স্যাটিসফাইড মানে সলভড হয়ে যায়, তখন আমরা ক্লিয়ারলি দেখতে পারি। একটা কাচের মতো, বডি একটা কাচ, যেটা ঘোলাটে ছিল বলে দেখতে পাচ্ছিলাম না, তার ভিতরে মাইন্ড ছিল একটা কাচ, যেটা ঘোলাটে ছিল বলে দেখতে পাচ্ছিলাম না, তার ভিতরে কি আছে সেটা তো দেখতে পাচ্ছি না, কারণ এগুলো ঘোলাটে হয়ে গেছে। তাই এইগুলোকে সলভ করে বডিকে পরিষ্কার রাখলাম উইথ সিম্পল ডায়েট, সিম্পল লিভিং অ্যান্ড হাই থিঙ্কিং যাকে বলে, এটাকে পরিষ্কার রাখলাম, মাইন্ডকে পরিষ্কার রাখলাম, তাহলে ভিতরে কে আছে সেটা স্পষ্ট হয়ে গেল। এই টেন্ডেন্সিগুলো দেখে, টেন্ডেন্সিগুলো পরিষ্কার রেখে আমরা আমাদের অ্যাকচুয়াল পবিত্র যে আমার মধ্যে বসে আছেন ভিতরে, তার আমি পরিচয় পেলাম। তখন তার ওই এমন নেশায়, এটাকেই আমাদের বলে যে নাম করতে করতে নাম যখন সুরতে গিয়ে পড়ে, এরকম একটা ওয়ার্ড ইউজ হতো আগে। এখন তো আমরা এইসব নিয়ে খুব একটা ডিসকাসই করি না কেউ। আমরা ফার্স্টে জীবে নাম করি, জীব দিয়ে নাম করি, হ্যাঁ, যারা উচ্চারণ করে বর্ণাত্মক নাম করি, তারপরে মন দিয়ে নাম করি, তারপরে হয় সুরতের নাম করি। যেমন যখন আমাদের সেই টান এই মুখ দিয়ে, জিহ্বা দিয়ে করার নাম, তার আগে আঙ্গুল দিয়ে নখ করে, কেউ মালা দিয়ে করে, কতটা ফিজিক্যাল। এখান থেকে মালা, মালার থেকে আঙ্গুল, আঙ্গুল থেকে জীব, জীব থেকে মাইন্ড, মাইন্ড থেকে তারপরে যখন সুরত দিয়ে সেই নাম আমরা শুনতে পারি, তেমন আমাদের এই ফিজিক্যাল আর মেন্টাল নেশাগুলো যখন ওভারওয়েলমড হয়ে যায় এবং এগুলো যখন স্বচ্ছ হয়ে যায়, তখন আমরা আমাদের প্র্যাকটিক্যাল যে নামই আমাদের স্বরূপ, ये ही नाम নিজ নাম है, যখন হয়ে যায়, হ্যাঁ, ফিজিক্যাল থেকে সাটল, সাটল মানে ফিজিক্যাল থেকে আমাদের হয়ে যায় যে সূক্ষ্ম, সূক্ষ্মকে কী যেন বলে ইংরেজিতে, মেন্টাল, ফিজিক্যাল, সাটল বলে, সাটল বলতো না, কি বলতো রে ওটাকে, স্থূল মানে গ্রস, সূক্ষ্ম, আর একটা হচ্ছে কারণ। তখন আমরা কারণের দিকে যাই, কারণেরও বিয়ন্ডে সুরাত। যাই হোক, মুদ্রা কথা ওই আমি যেটা, তখন আমি অ্যাকচুয়ালি আমার যে অ্যাকচুয়াল আইডেন্টিটি আমার, তখন সেইখানে গিয়ে হাত পড়ে, আর তখন গিয়ে আমাদের সবার নেশা একই হয়ে যায়। তখন যাই করি, তখন সব কিছুকে আমরা নেশার মতো লাগাতে পারি। তখন মনে হয় একই মানুষ যখন কবিতা লেখে কবি, যখন একই মানুষ যখন ডাক্তারি করার তখন ডাক্তার, তখন একই মানুষ গানের সময় গায়ক, তখন একই মানুষের মধ্যে যেন হাজার হাজার নেশার আমরা উদ্রেক দেখতে পারি। তখন আমরাও ওই কমলাকান্ত বা রামপ্রসাদের মতো আমরা গাইতে পারি ওই যে, তখন লোকে তাকে বলে নেশাখোর। এই যে গানটা আছে যে, সুরাপান করি নে আমি সুধা খাই জয় কালী বলে, মদ মাতালে মাতাল বলে, মন মাতালে মাতাল করে। তখন তার সে মাতাল হয়ে, সে নেশাটা এত স্ট্রং হয়ে যায়, তখন সে মাতালের মতো করে কাজ করতে পারে। তখন নেশা, প্রত্যয়, এগুলো তার কাছে ন্যাচারাল হয়ে যায়। তাই নেশার নিষ্ঠা, প্রত্যয় তার কাছে ন্যাচারাল হয়ে যায়, কারণ তখন তো তার করতেই ভালো লাগে।
তাকে জোর করে প্রত্যয় নিতে হয় না, সে এমনি প্রত্যয়ী হয়ে যায়। তাই ঠাকুরের একটা সুন্দর শব্দ আছে, ঠাকুরের পছন্দের ওয়ার্ড, সেই ওয়ার্ডটা হচ্ছে আনটটারিং কনভিকশন, যেটা ট্রান্সলেট করলে বাংলায় হয় ইষ্টিপুত দৃঢ় প্রত্যয়। তাই আমাদের ওইটা ইভেনচুয়ালি এইভাবে আমাদের জাগাতে হবে। তাই আজকে ছিল আমাদের এই জীবনের মূলধন বলে যে টপিকটা, এটার একটা ইন্ট্রোডাকশান। এবার এটা নিটিগ্রিটি একদম খুঁটিয়ে আমরা এর ভিতরে ঢুকে এর অ্যানালিসিস করে আস্তে আস্তে আমরা কীভাবে এটা অ্যাপ্লাই করব, আরও কতগুলো প্র্যাকটিক্যাল টিপস অ্যান্ড টুলস নিয়ে আমরা ডিসকাস করতে পারি আগামী দিনের ক্লাসে। এবং আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে আর 10 মিনিটের মধ্যে করতে পারেন। আর আজকে যে কি টেকওয়েগুলো ছিল সেটা হচ্ছে কি, চরিত্র বলে কারে, নিষ্ঠা নেশা প্রত্যয় যা চালায় জীবনটারে। কারোর চরিত্র বোঝার জন্য আমরা এই 3টে জিনিস অ্যানালিসিস করতে পারি। তার নিষ্ঠা কিসে, প্রথমে নিষ্ঠা আছে কি না, কিসে নিষ্ঠা আর কতটা, তার নেশা কি, আর তার প্রত্যয় আছে কি না, কিসে কতটা। জয়গুরু। কারোর প্রশ্ন থাকলে কিছু ডিসকাশন আমরা করতে পারি। কুট্টি কিছু বলবি? কেউ না বললে তো তোকেই জিজ্ঞেস করব। আগে আমি ভাবছিলাম মানে অ্যাজ এ ফুড ফর থট, যে যেমন ওই যে নিষ্ঠা নেশা আর প্রত্যয় প্রত্যয় এই যে 3টে জিনিস আছে, যেটা মানে কনভিকশন, আর নিষ্ঠা হচ্ছে লেগে থাকা, আর নেশা হচ্ছে মানে কিছু যে কোনো জিনিসে ডুবে যাওয়া। তো আমরা বলতে পারি কি যে কনভিকশনটা হচ্ছে সবচেয়ে ইনারমোস্ট জিনিস, মানে যেটা রিজলভ, যেটা একদম ভেতর হয়। রিজলভটা অনেক সময় আমরা চোখে দেখতে পারি না, কনভিকশন বা রিজলভ যেটা, কিন্তু ওটার বাইরের একটা মানে বাইরের সাইড বা এক্সটার্নাল সাইডটাই আমরা নিষ্ঠার রূপে দেখতে পারি। আমি যে বলবো একজন কতটা তিনটেকে আলাদা করেই দেখতে পারিস, মিউচুয়ালি ইন্ডিপেন্ডেন্ট ওয়েতে দেখা যায়। আচ্ছা, নিষ্ঠা মানে হচ্ছে, নিষ্ঠা একটা কোয়ালিটি। কিরকম কোয়ালিটি? যে হ্যাঁ আমি লেগে থাকি তো লেগেই থাকি। আমি বিজেপি একটা এক্সাম্পল বলছি, বিজেপির নেতা, আজকে বিজেপি, কালকে তৃণমূল, পরশু সিপিএম, যেগুলো করে, এটাকে বলে নিষ্ঠা নেই যার। হ্যাঁ ঠিক আছে? আবার এরকম অনেকে আছে নেতারা, দেখবি কংগ্রেসে আছে তো সে মানে কবে ঢুকেছিল কংগ্রেস, হেরে গেলেও কংগ্রেসেই রয়েছে। আমি এটা খুব বাজে একটা হ্যাঁ এক্সাম্পল দিচ্ছি। হ্যাঁ, ওটা যে না না নিষ্ঠা, ওটা যে নিষ্ঠা। হ্যাঁ, হ্যাঁ এটা যে নিষ্ঠা। আর প্রত্যয়ের ব্যাপারটা কি? প্রত্যয় মানে হচ্ছে, একটা ছেলে বলল যে আমি এটা করব, তো সে করেই ছাড়বে, মানে না করাও, এখনও সে করতে পারেনি, কিন্তু কিন্তু প্রতিদিন ওটা গিয়ে গিয়ে ওটা করে আসছে। বুঝতে পারলি? ওইরকম টাইপের। বা আমরা কি প্রত্যয়ের দিকে এক্সাম্পল হিসাবে আমরা কি মহাভারতের যিনি ভীষ্ম, হুম, ওনার যে ইয়েটা, ওটা আমরা কি প্রত্যয়ের এক্সাম্পল হিসাবে বলতে পারি? ওনার যে ওই যে একদম একদম প্রতিজ্ঞা, একদম যে একদম উনি পুরো লাইফ হস্তিনাপুরের সিংহাসনকে প্রোটেক্ট করার জন্য দিয়ে দেবেন, তাহে মানে যাই হোক ওটা মানে ইন দি এন্ড অফ দ্য ডে ওটা ধর্মের বিরুদ্ধে হুম, অপোজিটে হয়ে গেছিল, হ্যাঁ কিন্তু হ্যাঁ, একদম অনেকটা বলা যায়। ওটা ইভেনচুয়ালি ডিস্টর্ট করে গেছে, হ্যাঁ কিন্তু অবশ্যই ওটা ওর জন্যই ওনার নাম মানে মানে ভীষণ প্রতিজ্ঞা একটা, তাই না? হ্যাঁ তো ওটা অবশ্যই, ওটা তো মানতেই হবে। কিন্তু পরবর্তীকালে ও নিজেও কনফিউজড না, অনেক কিছু ব্যাপার ছিল ওর। ইভেন এই যে জানিস তো, এই যে আমাদের একটা বাণী আছে না, অন্নে জানিস মন বয় অন্ন মাফিক প্রবৃত্তি হয়, যে বাণীটা আছে না ঠাকুরের, আজকে অনেকে জানে না, বললে আশ্চর্য হয়ে যাবে। এই বাণীটা প্রথম কিন্তু ভীষ্মের দেওয়া, জানিস? জানতিস? আচ্ছা না না এটাতে শোনা গেছে যে এক সময় যখন ওই শেষে যখন ভীষ্মর কাছে
শ্রীকৃষ্ণ যুধিষ্ঠির গেছিলেন? যুধিষ্ঠির পাঠিয়েছিলেন আচ্ছা। যুধিষ্ঠিরকে, তখন বোঝাচ্ছিল এরকম অনেক নিয়ে কথা বলতে বলতে, আমি শোনা কথা এটা আমার, আমি তো পড়িনি, গুরুজনদের কাছে শুনেছি এগুলো কখনো, যে এরকম বলেছিলেন যে এরকম শান্তি পর্ব। শান্তি পর্ব, হ্যাঁ হ্যাঁ, তাই হবে। তো ওখানে বলেছিলেন যে তুমি এরকম আমি ওই সময় যুধিষ্ঠির এই দুর্যোধনদের অন্ন খেতাম, আর ওই সময় আমার মাথাও ওরকম হয়ে গেছিল। এটা বলেছিলেন, দেখিস তো খুঁজে পাবি হয়তো। না, আমি খেয়ে আমার Okay. হ্যাঁ আমার আমার ওদের অন্ন খেয়ে আমার মাথা ওরকম হয়ে গেছে, এরকম একটা কথা আছে। হ্যাঁ, এই দিল্লি মা কিছু বলবে বলছিলে? আমি ওই সুদীপা বৃষ্টির কথাই গেল না, ওকে তাই জন্য আমি বলছিলাম যে কিছুদিন আগেই যেটা দেখেছি ওই যে নবীন চন্দ্র দাসের রসগোল্লা বানানোটাও প্রত্যয়ের। হ্যাঁ হ্যাঁ কার হ্যাঁ, কি হয়েছে? নিষ্ঠাও ছিল ওতে, তিনটেই ছিল, প্রত্যয় নিষ্ঠা নেশা তিনটেই ছিল। কার রে, কোথায়? ওই একটা মুভি আছে রসগোল্লা আচ্ছা বলে। আচ্ছা আচ্ছা ওটা মুভি হলে ওটা সত্যি ঘটনা। তোমার নবীন চন্দ্র যিনি রসগোল্লা ইয়ে করেছিলেন, মানে আবিষ্কার করেছিলেন, ও আমরা যে রসগোল্লা খাই, নবীন চন্দ্র দাস। বাহ, হ্যাঁ, ওনার তিনটেই ছিল। ওনার প্রত্যয় ছিল যে বানিয়েও ছাড়বো, ওনার নিষ্ঠা ছিল রোজ ছানা ওই তৈরি করছে, এক্সপেরিমেন্ট করছে, ফেল হচ্ছে, করছে, এক্সপেরিমেন্ট করছে, ফেল হচ্ছে করে করে। আর নেশা ছিল মানে ওটা নিয়েই পুরো থাকতেন। নেশার মজা হচ্ছে আমি যেটা ওটা নিয়ে দেখিয়েছে। আছি, যেটা নিয়ে ছিলাম ওটাকে আমি এনজয় করছি, এটা হচ্ছে নেশার প্রমাণ। হ্যাঁ এনজয় করছি, এই নেশার একটা বিউটি। হ্যাঁ, ফিল গুড। হ্যাঁ, ফিল গুড, আমি করে এনজয় করছি। যেমন একটা এক্সাম্পল যদি আমি দিই, তোর একটা এক্সাম্পল দেবো, রেগে যাস না। হ্যাঁ ধর তোকে আমি ধর তোকে আমি একটা কার্টুন দেখতে বললাম, বা একটা সিনেমা অনেক দিন ধরে দেখতে বলছি, তুই দেখছিস না, কিন্তু বা তোকে ধর একটা বইয়ের কিছু একটা অন্যরকম কোনো একটা কাজ বললাম, যেটা অতটাও পছন্দের না, তুই করছিস না, কিন্তু তোকে আমি যেই বললাম এই ক্লাসটা ম্যানেজ করার কথা, তুই কিন্তু ক্লাসটার ব্যাপারে খুব সিরিয়াস হয়ে গেলি। কেন? কারণ তোর ক্লাস নেওয়ার নেশাটা আছে, তাই না? কিন্তু ওই সব কাজ অত পছন্দ না, বা জাপানিজ রিলেটেড কিছু হচ্ছে। জাপানিজ রিলেটেড কিছু হলে। হ্যাঁ, তো তেমনই, বা এই হ্যাঁ এই যে সব কিছুর মধ্যে জাপান ঢুকিয়ে দেওয়া তোর, এটাও নেশা, এটা নেশা। হ্যাঁ, তেমন এগুলো খুব ভালো। আবার ঠাকুরের মজা হচ্ছে, ঠাকুর প্রসঙ্গ যখন এই যে যখন করতে করতে একটা একটা জায়গায় চলে যাবে, আস্তে আস্তে আমাদের যাচ্ছে, সবারই আমাদের যাচ্ছে একটু একটু করে, তখন এই না এই নেশার এই ব্যাপারগুলো, নেশাটা এমন একটা আননোন নেশা এসে যাবে, মানে আননোন না, অব্যক্ত নেশা এসে যাবে, যে অব্যক্ত নেশা ওই তোকে ভার্সেটাইল করে দেবে, তোকে না আমাদের সবাইকে ভার্সেটাইল করে দেবে, তখন সব বিষয়ে যেন মনে হবে এ তো সবই পারে, এরকম একটা নেশা। ঠাকুর চান আমরা সবাই আস্তে আস্তে ওইখানে উত্তীর্ণ হই, ঈশ্বরস্য Okay. সমগ্রস্য, যেরকম কেষ্টদার হয়েছিল। তুমি সেদিন একটা ভিডিও পাঠিয়েছিলে না, ওই ম্যাথামেটিক্স ইয়ে করে সলভ করে, মানে জিনিসটা ইয়ে করছিল যে একজন কি করে এত বুদ্ধিমান হয়, এত ইয়ে হয়, সেই হিসাবে এরকম একটা ভিডিও পাঠিয়েছিলে তুমি আমার। তাই মনে পড়ছে না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মানে শেষ পর্যন্ত দেখা গেল যে ওই যে গুরুর প্রতি যে ইয়ে টান ভালোবাসা, ওতেই একসঙ্গে, মানে অত অল্প বয়সে যে অত জ্ঞান কিভাবে অর্জন করলো, অত আচ্ছা, মনে রাখলো। শঙ্করাচার্যের হ্যাঁ হ্যাঁ ওপর, হ্যাঁ 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 হ্যাঁ, উনি 16 বছর বয়সে অনেক শাস্ত্রাজ লিখে ফেলেছিলেন। অনেক গল্প ওনার, তো তোমার একটা কি হয়, একটা হচ্ছে তো প্রচুর জানেন, ওটা তো বাদই দিলাম, প্রচুর প্র্যাকটিস করেছেন আছে, তাছাড়া ওই লেভেলের প্র্যাকটিসের পর না ওনাদের স্মৃতিবাহী চেতনাও এসে যায়, ও ডাউনলোড করে নেন, ওটাও একটা ব্যাপার। সব মিলে তখন ওই যে মাঝখানের নেশা এত স্ট্রং, হ্যাঁ সবটা মিলে একদম সুপারম্যান। আমাদেরও আছে, হ্যাঁ, আমাদের সবার কিন্তু আমাদের আছে, কিন্তু আমরা ওই যে আনইউজড, ঠাকুরের দেওয়া যে সিম্পল বেসিক প্র্যাকটিস, আসলে আমাদের অনেকে ওই যে কেন আমরা এগুলো নিয়ে এত সিরিয়াসলি, কেন আমরা এত মানে হট্টগোল করি, এই যে ঠাকুরের দীক্ষা ব্যাপার, ঠাকুরের এই সেইগুলো নিয়ে কেন, ছোট ছোট জিনিস, প্রার্থনা, দীক্ষা, ইষ্টভৃতি, এগুলো নিয়ে কেন এত হইচই করি, মানে এটা নিয়ে না ঝামেলা করলেই হতো।
ব্যাপার হচ্ছে এটা এটা আমরা বোঝাতে পারবো না যে ওষুধের ফর্মুলায় গড়বড় হলে কি হতে পারে। হয়ে যায় ওর একটা ডমিনো এফেক্ট থাকে, মানে যেটা আমি সব বানিয়ে দিলাম, বানিয়েটা নিয়ে সব হবে, লাস্টে গিয়ে বোমটা ফাটবে না। বা যেটা নিউক্লিয়ার বোম হওয়ার কথা ছিল সেটা চকলেট বোম হয়ে ফাটবে। তেমন ঠাকুর যে ফর্মুলেটেড জিনিসটা দিয়ে গেছেন, ইটস আ ভেরি পাওয়ারফুল থিং, ভেরি পোটেন্ট থিং। সেটাকে ঠিকভাবে যদি আমরা বার্স্ট করাতে চাই, হ্যাঁ, তাহলে যে ওটা দিয়ে কি হতে পারে কি না হতে পারে সেটা ঠাকুর দিয়ে গেছেন। এখন হয়তো ঠাকুর বলে গেলেন রান্নার সময় এটা দাও, ওর সময় এটা দাও, ওর সময় এটা দাও, আমরা একদম ঠাকুরের কথা শুনে পাই টু পাই তাই করলাম। মাঝখানে তৃতীয় স্টেপে এক জায়গায় নুন দিতে বলেছিলেন, দিইনি। এখন রান্না কমপ্লিট হয়ে গেছে, লাস্টে আমি নুন ছিটকে দিচ্ছি, ওইটার ওই সময় নুন দেওয়াটা সেম হবে না কিন্তু। ঠাকুরের সেই বাণীটা যেমন করে যা করলে তা হয়, তেমন করে তা না করলে তা হয় না। তাই জন্য ঠাকুরের ফান্ডামেন্টালসগুলোকে নিয়ে এত সিনসিয়ার আমরা অন্তত হতে চাই। তার থেকে বরং আমি ঠাকুরের ফান্ডামেন্টাল ডিস্টার্ব না করে আমি মাছ মাংস খেয়ে নিয়েছি, প্রায়শ্চিত্ত করে আবার ঠিক পথে এসে গেছি, ইটস মাচ বেটার। বিশাল ক্লেম, তাও ভালো, অন্তত ওষুধে তো গড়মিল করছি না। এটা কিন্তু বড় ক্লেম একটা। তাই ঠাকুর যখন বলছেন, এই যে শ্রীকৃষ্ণ বারবার বলছেন এই যে গ্লানির ভবতি ভারতা, ওই যে ধর্মর গ্লানি তিনি করতে আসছেন, মানুষের গ্লানি নিবৃত্তি করতে আসছেন না। মানুষের গ্লানি তো ধর্মই নিবৃত্তি করে, বাট ধর্মর যে ডেফিনেশন, ধর্মের যে ওষুধ, ধর্মের যে প্র্যাকটিস, ফর এক্সাম্পল ধরো সিদ্ধাসন করে আমাদের বডিতে হিট আসে, এটা একটা এস্টাবলিশড ফ্যাক্ট। আমাদের নাড়ি ফাড়িতে হিট তৈরি করে আমরা সিস্টেমকে গরম করে নিতে পারি, ভালো কথা। সিদ্ধাসন কাকে বলে এটাই যদি আমি চেঞ্জ করে দিই, আজকে ডিকশনারিতে গিয়ে ডিকশনারিতে চেঞ্জ করে দিই, তাহলে হবে এটা যে সারা জীবন লোকে সিদ্ধাসন করে যাক, প্র্যাকটিস করে যাক, সারা জীবন কিছুতেই কিছু হচ্ছে না, কারণ ওটা সিদ্ধাসনই না। ঠিক তেমন ঠাকুরের ওই বেসিক জায়গায় কিছু এদিক ওদিক হয়ে গেলে তারপরে ওর ওপর তুমি ইমারত দাঁড় করিয়ে দাও না কেন, তোমার ওইখানে কিছু একটা প্রবলেম হয়ে যায়। এটা একটা মানে অভাবনীয় লস আমাদের জন্য, হ্যাঁ, যদি হয়ে থাকে। ঠিক তেমনই ঠাকুরের দেওয়া কিছু প্র্যাকটিস আছে, সেই প্র্যাকটিসগুলো আমাদের ঠিকভাবে ইম্পার্ট করতে হবে। আবার মজা হচ্ছে যাদের কাছে আছে তারাও নিশ্চয়ই ঠিকমতো আমরা প্রচার করতে পারছি না, আমাদের করতে হবে, সংখ্যায় কম, আমাদের করতে হবে, নিজে প্র্যাকটিস করতে হবে, ওয়ার্কশপ করতে হবে, কত কিছু করতে হবে। এবং তাতে কি হবে, যারা করবে তারা হাতে নাতে ফল পাবে। চরিত্রই কথা বলে দেবে যে এরকম মানুষ, একটা পেদ্দি মানুষ, সিম্পল মানুষ, তার মধ্যে এত ভগবত্তার প্রকাশ কী করে হচ্ছে। তার না আছে কোনো প্যারেন্টাল হেরিটেজ, না আছে কোনো ম্যাটার্নাল হেরিটেজ, হঠাৎ কে হয়ে গেল, ঠাকুর তার মধ্যে মানে কী জাগিয়ে দিল। ঠিক তেমনই অজস্র ট্রান্সফরমেশনাল স্টোরিজ আসবে, সেটা দিয়ে আমরা দেখাবো মানুষের মধ্যে কি করে আমরা এটা ঘটাতে পারি। তিনি অচ্ছেদ্য বর্ণ মহান পুরুষ, তার অচ্ছেদ্য বর্ণ মহান পুরুষের ছোঁয়ায় যে কি হতে পারে সেটা আমাদের দেখাতে হবে। আরে কি হতে পারে, এটা তো জাদুই না, আমি অ্যাক্সিডেন্ট থেকে বেঁচে গেলাম একদিন, বা হঠাৎ একদিন আমার খাবার ছিল না, চোখ খুলে দেখলাম এতগুলো খাবার পেয়ে গেলাম, এইসব স্টোরিজ না কিন্তু। বরং একটা মানুষকে, একটা বোবা মানুষ কী করে সিঙ্গার হয়ে গেল, একটা মূর্খ মানুষ কী করে নোবেল লরেট হয়ে গেল, এই ধরনের স্টোরিজ আসবে। তখন আমরা বুঝতে পারবো প্রত্যয়ের পরিচয় কী, নিষ্ঠার পরিচয় কী, ঠাকুরের সেই দিয়ে দেওয়া প্রিন্সিপালসগুলোর প্র্যাকটিসের ফল কি হতে পারে, তখন আমরা বুঝতে পারবো। সেটা হচ্ছে খুব কম সংখ্যায়, হয়তো এত বড় পপুলেশানে, কিন্তু সেটা কিন্তু হচ্ছে। ওটা হওয়াতে হবে আমাদের, এটা আমাদের মিশন, হ্যাঁ, আমাদের মিশন। ঠিক আছে, তাহলে আজকে আমরা এটাকে কনক্লুড করি। বন্দে পুরুষোত্তমম
वंदे आर्जुपीतृ वंदे मातृवर्गान् वंदे अहं कृष्टिदैवतान् परम प्रेममय श्री ठाकुर अनुकूल चंद्र जी की जय। वंदे জয় গুরু। जय गुरु। জয় গুরু।